এভরিওয়ান, নতুন আরো একটা ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, এখন বাজে ঠিক 8:30। আর মঙ্গলবারটা না ভীষণ রকমের কঠিন আমার জন্য, কারণ সকালবেলা মামুন সাহেব চলে যায়, মেয়েকে ভোগেস্তর জন্য রেডি করা, খাওয়ানো সবকিছু আমার দায়িত্বে চলে আসে। এরপর আছে নিজের ক্লাস। তো সবকিছুর জন্য পুরোপুরি নিজের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে হয়। আর এই দিনটা আমার কাছে লিটারেলি মনে হয় একটা যুদ্ধক্ষেত্রে আমি নেমে গেছি। যাই হোক, মেয়েকে ভূগোস্ততে দিয়ে দৌড়ে নিজে রেডি হয়ে আসতে আসতে দেখলাম আমি প্রথম বাসটা মিস করেছি। ওয়াও! অ্যান্ড সেকেন্ড বাসটা অলরেডি দেখা যাচ্ছে, বাট অলরেডি আমি মিস করেছি মানে আমি ক্লাসে লেট। যেহেতু বাস মিস করেছি, ট্রেনও মিস। সো ট্রেন আসতে এখনো 8 মিনিট বাকি। মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য আজকে আমি লেট ক্লাসে। যাই হোক, ট্রেন স্টেশন পুরো ফাঁকা, কারণ এই টাইমটাতে একটু ফাঁকাই থাকে। চলে এসেছি ক্লাসে। এই হচ্ছে আমার মহা বোরিং ড্যানিশ ক্লাস। না না না, ড্যানিশ ক্লাস বোরিং না, মানে আমার কাছে বোরিং লাগে। কারণ আমি জানি না আমার কাছে কেন যেন আমি ড্যানিশ মোটেও শিখতে পারি না। মোটামুটি 5 বছরের বেশি হয়ে গেছে, কিন্তু এখন আমি ভালো মতো নিজের ইন্ট্রোডাকশনটাও দিতে পারি না। কিন্তু কিভাবে যেন আমি 2-4-এ উঠে গিয়েছি। সামনে পরীক্ষা, পড়তেও হচ্ছে, মাথায় কিছুই ঢুকুক আর না ঢুকুক মুখস্থ করে যাও। একদিন না একদিন হবেই। আদু ভাই হও আর যাই হও, ড্যানিশ তো ভাই হয়ে যাবে একদিন। যাই হোক, এখানে ড্যানিশ ছাড়া যেহেতু কোনো কিছুই সম্ভব না, ভালো একটা জবও পাওয়া যাবে না, তাই আর কি করা, ড্যানিশ পড়ছি, শিখছি, মুখস্থ করছি, যাই হোক শেষে একটা হবে কিছু। কারণ 2000 ক্রোনার দিয়েছি, সেটা তো উঠাতে হবে যেভাবেই হোক পাশ করে। 5 বছর কিন্তু ফ্রি। কিন্তু সেই ফ্রিটা কিন্তু গভর্নমেন্ট আপনাকে এমনি এমনিই দিবে না, কারণ গভর্নমেন্টও জানে স্টুডেন্টরা কত ফাঁকিবাজ। তাই প্রথমে আপনার কাছ থেকে 2000 ক্রোনার ডিপোজিট হিসেবে নেবে। আপনি যদি মডিউলে পাস করেন, ঠিক মতো ক্লাস করেন, রেগুলার টাইম মতো ক্লাসে আসেন, তাহলে এই 2000 ক্রোনার আপনাকে ফেরত দেবে। আর যদি আপনি কোনোভাবে ফাঁকিবাজি করে মডিউলটা ফেল করেন, তাহলে আর কি, এই টাকা আর ফেরত পাচ্ছে না, এটা গভর্নমেন্টের। যাই হোক, ক্লাস ক্লাস করে চলে আসলাম আমি বাজার করতে। বাজার করব বেশি কিছু না, আজকে ভাবলাম ফুচকা চটপটি খাবো। কিন্তু বাসায় কাঁচামরিচ আর ধনেপাতা কিছুই নেই, আর এই দুইটা ছাড়া ফুচকা খাওয়া পসিবল না। দেখলাম কাঁচামরিচগুলো মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ আগের হবে, একদমই কেমন যেন, দেখি মোটামুটি ভালো লাগছিল না। এই কাঁচা বাজারে আসলে নিজেকে অনেকটা আম্মুর মতো মনে হয়। আগে দেখতাম আম্মু কাঁচা বাজারের জন্য এই দোকান ওই দোকান ঘুরতো আর বলতো এই সবজিটা ফ্রেশ না, ওই সবজিটা ফ্রেশ না। কিন্তু এখন বুঝি ভাই কেন আম্মু এরকম করতো। কারণ এত দাম দিয়ে কিনবো আর জিনিস ভালো না, ও বাবা। এরপর আসলাম ধনেপাতা নিতে। দেখেন এতটুকু একটু ধনেপাতা 15 ক্রোনা, মানে বাংলাদেশি টাকায় প্রায় 220 টাকা। আমার ভাই ভীষণ গায়ে লাগে, আমি ভীষণ কিপটা হয়ে যাই এই ধনেপাতা কিনতে গেলে। কেন জানি না, ধনেপাতা কিনতে গেলে প্রত্যেকবার আমার কাছে মনে হয় কেন এটার প্রাইস কমায় না। আর এই ধনেপাতা যেহেতু এখানে দামাদামি করা যায় না, কিন্তু একটা ফাঁকিবাজি অপশন হচ্ছে আপনি 3টা দোকানে ঘুরবেন, যেটাতে সবচেয়ে কম সেটা থেকে কিনে নেবেন। মামুন সাহেব সাথে গেলে সহজে ঘুরতে চায় না, তখন আমি একটু বিরক্ত হই। যাই হোক, পরের দোকানে এসে দেখলাম বাহ, 5 টাকা আমি কমিয়ে ফেলেছি, সরি 5 ক্রোনার, মানে এখানে হচ্ছে গিয়ে 10 ক্রোনার আমি পেয়ে গেছি, 5 ক্রোনার কম। আরেকটা জিনিস পেলাম, সেটা হচ্ছে করলা। অনেকদিন ধরে খুঁজছি, কিন্তু এই মহাশয়কে কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। বাঙালি দোকানে অত একটা ভালো পাচ্ছিলাম না, তো অবশেষে পেয়েছি, যদিও এগুলো এত একটা ভালো না, কিন্তু তারপরেও ঠেকা কাজ চলবে আর কি। তো আমি এখান থেকে কিছুটা নিব। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে তো আমি কাঁচামরিচই পাচ্ছি না ভাই, ওই দোকানে তো যেমনই ছিল অ্যাটলিস্ট ছিল, কিন্তু আমি নেইনি। এখন আবার সেই উল্টো দোকানে ঘুরে খুঁজতে যাওয়াটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এই জন্যই মাঝে মাঝে মামুন সাহেব খুব বিরক্ত হয়, সে আমার সাথে কোনো দোকানে যেতে চায় না। সে বলে এখানে পেয়েছো, এখানে নিয়ে নাও। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, দামাদামি করা যাবে না, কিন্তু খুঁজে খুঁজে কম দামিটা তো বের করা যাবে। যাই হোক, কম দামি বের করতে যেয়ে মাঝে মাঝে এরকম প্যারার হয় যে আরেক দোকানে আবার ফেরত যেতে হয়, তখন মামুন সাহেব বলে এখন ভালো হচ্ছে না। তো এখন যেহেতু সে নেই, যাক ফাইনালি আমি কাঁচামরিচ পেয়ে গিয়েছি। এই যে দেখেন, এই কাঁচামরিচটা কি সুন্দর না, একদম ফ্রেশ, মনে হচ্ছে এই মাত্র আমি গাছ থেকে পেরে নিয়ে আসছি। আর পাশেই দেখেন লাল টুকটুকে একটা কাঁচামরিচ রাখা। এই মরিচটা তরকারিতে দিলে এত সুন্দর লাগে দেখতে, কিন্তু ওই যে দেখলেই সুন্দর হলেই হবে না, চকচক করলেই শোনা হয় না, লাল হলেও খেতে একটুও মজা না। আর এই যে দেখেন রসুন একদম ছিলে বক্স করে ফ্রেশ করে রেখেছে। কত সহজ জীবন। ভাই মোটো এই রসুনগুলা ভালো হয় না, ভেতরে অর্ধেক পচা পাওয়া যায়। যাই হোক, আমি সবকিছু নিয়ে বাসায় এসে দেখলাম আমার যে সকালে ডাবলিগুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম, ফুলে একদম টইটম্বুর হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পাতিলে নিয়ে গরমে বসিয়ে দিব, মানে সেদ্ধ হওয়ার জন্য। অনেকে প্রেসার কুকারে করে, কিন্তু আমি প্রেসার কুকার ইউজ করতে ভীষণ ভয় পাই, কখন যেন ব্লাস্ট হয়ে আমি মরে যাই। তো যাই হোক, আমি একটু বেকিং সোডা না খাবার সোডা কি বলে এটাকে, এটা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আধা ঘন্টার মতো সময় লাগবে, কিন্তু বেশি একটা প্যারা কিছু নেই। এটা সেদ্ধ হতে হতে আমার বাকি কাজগুলোও হয়ে যায়, মানে ফুচকা ভাজা, টক বানানো, সব কিছু রেডি হয়ে যাবে এর মধ্যে।
যাই হোক, এটাকে সেদ্ধ দিয়েছি। আর অবশ্যই চুলা কিন্তু নজর রাখতে হবে, কারণ এটা হচ্ছে ফুলে যায়, কিছুক্ষণ পর সে ফুলে বলকে চুলা একদম রেখে দেবে। আর এই চুলা ক্লিন করা ভীষণ রকমের কষ্টের ভাই। যাই হোক, আমার টকটা কিন্তু ভীষণ পছন্দ করে সবাই। পছন্দ করবে না কেন বলেন? এর মধ্যে আমি যতগুলো মশলা দেই, আমার মনে হয় না কেউ এত মশলা সহজেই ব্যবহার করে। যাই হোক, প্রথমে তেঁতুল নিয়েছি, তেঁতুলকে কালকে গালিয়ে রেখেছি, মানে ভিজিয়ে এটাকে চিপড়ে রস বের করে নিয়েছি। এরপর আমি আবার যে কনসেন্ট্রেটেড টামারিনটা হয় সেটাও ব্যবহার করেছি, সেটা এখানে আমার খুঁজে পেতে খুব কষ্ট হয়েছে। তারপরে এই যে আমি ফ্রেশ লেবু ইউজ করি এখানে। এখানে যদিও লেবুতে না একদমই গন্ধ নেই, শুধু শুধু লেবুটা ব্যবহার করা হয়। যাই হোক, একটু হলেও তো স্মেল আছে, সেটার জন্য মনের শান্তি। তারপর এখানে একটা বোতলে সিট্রন জুস পাওয়া যায়, সেটাও আমি একটু করে ব্যবহার করি। তারপরে লবণ, মশলা টশলা সব কিছু মিলিয়ে ঝিলিয়ে এই যে এত মশলা ব্যবহার করছি, মজা না হয়ে উপায় কি বলেন? আমার এই মোটামুটি টকটা যে খেয়েছে সবাই প্রশংসা করতে বাধ্য যে এই টকটা কিভাবে বানায়। এই যে হচ্ছে রেসিপি, পারলে বাসায় বানিয়ে নেবেন। আর হ্যাঁ, নর্মালি আমি গুড় ব্যবহার করি, কিন্তু আমার বাসায় গুড় ছিল না, সেজন্য আজকে চিনি ব্যবহার করতে হচ্ছে, একটু ফাঁকি। যাই হোক, টকটা এখন রেডি হয়ে গেছে। টকটাকে সাইডে সরিয়ে রেখে আমি বাকি যে জিনিসগুলো আছে ব্যবহার করব। আমার ফুচকা কিন্তু মোটামুটি ডেনমার্কে বেশ পপুলার। যে ভাবিরাই খেয়েছে বা যারাই খেয়েছে মোটামুটি সবাই প্রশংসা করে। এর আরেকটা কারণ হচ্ছে এই যে মশলাটা দেখছেন, এটা কিন্তু আমি বাসায় তৈরি করি। মেয়ে কত গুণী না! আমি সব সময় সবাইকে বলে বেড়াই মেয়ে ভীষণ গুণী, কিন্তু আমার আশেপাশের মানুষজন স্বীকার করলেও আমার বাপ মা, ভাই বোন, আমার জামাই, আমার মেয়ে জীবনেও স্বীকার করে না। যাই হোক, মেয়ে অনেক গুণী সেটা আমি নিজে নিজে জানি। মশলাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর এই সব ভিডিও এডিট করা হচ্ছে দুনিয়ার সবচাইতে কঠিন কাজ। এই যে দেখেন, ভিডিও এডিট করছি আর আমি ঢুক গিলছি। এখন কি হবে বলেন? এখন আমার আবার ফুচকা খেতে মনে চাবে, আমি আবার ফুচকা বানাতে চলে যাব। ওহ! এখন হচ্ছে সেই যে কিনে আনলাম টসটসা কাঁচামরিচগুলো একদম ফ্রেশ। সেই কাঁচামরিচগুলোকে কেটে নিব। দেখেন কাঁচামরিচগুলো দেখতেই কি সুন্দর না? আর প্রচন্ড রকমের ঝাল। আরেকটা কথা বলি, এখানে অনেকেই ভাবে আরবি দোকান থেকে কাঁচামরিচ কিনলে মোটেও ঝাল হয় না। কথাটা একদম ভুল। আপনি যদি দেখে বুঝে কিনতে পারেন, কাঁচামরিচ প্রচন্ড ঝাল হয়। যেমন ধরেন এই যে ১ম দোকানে যে কাঁচামরিচগুলো ছিল, জীবনে ওগুলো ঝাল হতো না, কারণ দেখলেই বোঝা যাচ্ছিল জাস্ট মরিচ, কোনো গন্ধ থাকে না, কিছুই থাকে না। যেমন লিডল, নেটো এগুলোতেও আপনি প্রচুর মরিচ পাবেন, কিন্তু জীবনেও ওগুলো ঝাল হয় না। তো আপনাকে বুঝে শুনে তারপর কিনতে হবে। আর এই হচ্ছে সেই অনেক দামি ধনেপাতা, যেটা ২ দোকান ঘুরে তারপর কিনেছি। ধনেপাতা কিন্তু সবগুলো নেইনি, কারণ অনেক দামি ভাই। এখানে মোটামুটি ৳১৬০ ধনেপাতা আছে। তো অর্ধেক নিয়েছি আর বাকি অর্ধেকটা অন্য তরকারিতে ব্যবহার করব। যাই হোক, এখন হচ্ছে পেঁয়াজটা কেটে নিব। আমি যত যাই হোক ডেনমার্কে এত বছর ধরে আছি, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের যে ছোট ছোট দেশি পেঁয়াজগুলো আছে সেগুলোকে মিস করি। কেন জানি না, কিন্তু ওই পেঁয়াজগুলোর মতো মজা আমার কাছে মনে হয় কিছুই নাই ভাই। যত যাই হোক, ওই পেঁয়াজ বেস্ট। যারা বাংলাদেশে আছে তারা অনেক লাকি যে আপনারা ওই পেঁয়াজগুলো খেতে পারছেন, আর কিছু জানেন না। কারণ এই পেঁয়াজগুলো আমার কাছে মনে হয় তরকারিতে দিলেও সহজে গলতে চায় না, এগুলো দিয়ে তো বেরেস্তা কোনোভাবেই করতে পারি না। যাই হোক, এখন ঠেকা কাজ চালানো, এটা হচ্ছে বড় কথা। তবে নর্মালি আমি ফুচকা বা চটপটির জন্য লাল পেঁয়াজটা ব্যবহার করি, কিন্তু আজকে আমি সেটা ভুলে গেছি। তো এখন এটা দিয়ে আমাকে কাজ সারতে হবে, কারণ এখন লাল পেঁয়াজ আনতে গেলে আমার আবার ১ ঘন্টা মাইনাস। যাই হোক, এটাকে ছোট ছোট করে যতটুকু সম্ভব কেটে নিয়েছি, কারণ পেঁয়াজটা কামড় পড়লে না ফুচকা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর এখন আলুটাকে ম্যাশ করে নিই। আলু ম্যাশের জন্য এই যন্ত্রটা কিন্তু ভীষণ কাজের। আগে গ্রেটার দিয়ে গ্রেট করতাম, কিন্তু তাতে করে অনেক সময় লাগতো। এখন এটা হচ্ছে সহজ পদ্ধতি। এই ম্যাশারটা দিয়ে সুন্দর করে আলু, পেঁয়াজ সবকিছু একবারে নিয়ে জাতাজুতি করে শেষ। ৫ মিনিটের কাজ শেষ হয়ে যায়। কিন্তু আপনি যদি গ্রেটার দিয়ে ফ্যাশন করে করতে যান, সেক্ষেত্রে আপনার মিনিমাম ১৫ থেকে ২০ মিনিট লাগবে। এখন যেহেতু মেয়ে আছে, আগের মতো এত সময় নেই যে এত ঢং করে করে রান্না করব, তাই সবচাইতে সহজ পদ্ধতিটা খুঁজে বের করতে হবে। কারণ মেয়ে কখন এসে হুটহাট করে ডিস্টার্ব করা শুরু করে দেয়। যাই হোক, এটাকে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। অনেকে ডাবলিটাকে একটু আস্ত খেতে পছন্দ করে, তবে আমার কাছে ফুচকা যেহেতু একটু ম্যাশ করা পছন্দ। তবে যদি চটপটি হয় সেক্ষেত্রে আলাদা ব্যাপার, একটু আস্ত থাকলে ভালো লাগবে। এখন একে একে এর মধ্যে সব দিতে হবে। বাংলাদেশে কি সহজ না? আপনি যেখানেই যান, আপনার ফুচকা খেতে মনে চেয়েছে, আপনি যেকোনো একটা টং দোকানে দাঁড়িয়ে আপনি ফুচকা খেয়ে ফেলতে পারবেন। কিন্তু ডেনমার্ক ভাই, আপনার যদি বিষও খেতে মনে চায়, আপনি বিষটাকেও নিজের হাতে বানিয়ে তারপর খেতে হবে, কারণ এত সহজ না যে আপনি বাংলাদেশি বিষ এখানে পাবেন। বলো, ভালো আছো? এই যে আমার মেয়ে মাঝখান দিয়ে এসে এসে কথা বলে যাচ্ছে। বলো, সবাই ভালো আছো? সবাই ভালো আছো। যাও।
বাই বাই বলে যাও। বাই বাই। এই যে দেখলেন তো, বললাম না যত তাড়াতাড়ি ঝটপট সম্ভব সহজ সমাধানে কাজ করতে হয়, কারণ কখন মেয়ে এসে পুটুস করে মাঝখানে ঢুকে যায় তার কোনো গ্যারান্টি নেই। তার মধ্যে এখন তো ভালো অ্যাটলিস্ট আপনাদেরকে হাই হ্যালো বাই বলে চলে গেছে, কিন্তু নর্মালি রান্না করার সময় তার খুব মনে চায় আমার কোলে ওঠার জন্য। সারাদিন কোলে আসবে না, সারাদিন সে তার মতো খেলবে, কিন্তু যেই দেখবে আমি কোনো একটা কাজে গেছি তার তখন কোলে আসতে হবে, তখন তার মাম্মাকে লাগবে, তখন তার মাম্মার সাথে খেলতে হবে, ঘুমাতে হবে, সব কিছু তখন মাম্মা লাগবে। আমি জানি না কেন সে এটা করে, এটা আমার সাথে শত্রুতা করে না কি জানি না। তো যাই হোক, এর মধ্যে আমার চটপটের মোটামুটি এটা মাখামাখি হয়ে গেছে। তো এখন এর মধ্যে একটু টক দিব। কে কে দেন এই টকটা বলেন তো? অনেকে এটা টকটা দিতে চায় না, বাট আমি কেন যেন এর মধ্যে একটু টক দিলে আমার ভালো লাগে। সাথে একটু লেবুর রসও কিন্তু দিব, কারণ লেবুর রস দিলে এর থেকেও একটা সুন্দর ফ্লেভার আসে। বাংলাদেশের সেই কাগজি লেবু আমি এখনো মিস করি, আমি জানি না কেন। আরেকটা লেবু আছে না, নরসিংদীর, কে কে খেয়েছেন হাত তুলতে পারেন। নরসিংদীর ওই লেবুটাতে কিন্তু রস খুব একটা হয় না, কিন্তু ওটার চিল্কাটা অনেক বেশি মোটা হয় আর এত সুন্দর স্মেল, শুধু ওইটার চিল্কাটা আমি ভাত দিয়ে খেতাম কামড়ে কামড়ে। আর আমার আম্মু সেটাই খেতে চায় না, কারণ সেটা চামড়াটা একটু দেখতে বটা টটা থাকে, কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি প্রতি পদে পদে বাংলাদেশি কাগজি লেবু, বাতাবি লেবু আর ওই লেবুটা খুব মিস করি। নেক্সট টাইম বাংলাদেশ থেকে অবশ্যই আমি ওই লেবুটা নিয়ে আসবো। যাই হোক, আমার এটা রেডি হয়ে গেছে, কিন্তু একটা জিনিস কিন্তু আমি নিয়ে আসছি, সেটা হচ্ছে ওই লেবু গাছের পাতা নিয়ে আসছি। এই লেবু গাছের পাতা দিয়ে ডাল যে কি পরিমাণ মজা হয় তা বলার বাইরে। অ্যাকচুয়ালি এখানেও লেবু পাতা পাওয়া যায়, তবে ওই লেবু পাতাটা না এত একটা স্ট্রং হয় না। যাই হোক, আমি বাংলাদেশ থেকে নিয়ে আসি। আমার চটপটির সবকিছু রেডি, এখন হচ্ছে ফুচকা। আজকে আর এনার্জি নেই, ক্লাস ক্লাস করে এসে ভয়ঙ্কর রকমের টায়ার্ড আমি, আর ওরা আসারও টাইম হয়ে গেছে। তো ভাবলাম ফুচকা যেহেতু রেডি আছে, রেডিমেডটা করে ফেলবো এয়ার ফ্রায়ার। এয়ার ফ্রায়ারের ফুচকা কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়, খুব ভালোও হয়। যাই হোক, এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি, ওরাও চলে এসছে, এখন আমরা ফুচকা খেতে চলে যাবো। আজকের ভিডিওটা আমি আর লেট করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য অনেক বেশি দোয়া করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো, কি জানতে চান। বাই বাই।